শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর সাথে কিছু স্মৃতি রোমন্থন করেছেন ব্যারিস্টার গিয়াসউদ্দিন রিমন, যা প্রকাশ করেছে যুগান্তর পত্রিকা। শুভ্র তুষারে ঢাকা বেইজিং, তীব্র শীত আর হাড় কাঁপানো কনকনে ঠান্ডার ভেতর চীনের 161 বছরের প্রাচীনতম ঐতিহ্যবাহী পিকিং ডাক রেস্টুরেন্টে হাজির হলেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। কিছুক্ষণ আগে বেইজিংয়ে পৌঁছেছেন তিনি, ডায়োতাই স্টেট গেস্ট হাউসে উঠেছেন। বেইজিংয়ের সন্ধ্যার যানজট পেরিয়ে নির্দিষ্ট সময়ের একটু আগেই নৈশভোজের দাওয়াতে পৌঁছে যান তিনি। আয়োজক চীনা কংগ্রেসের লেডি ভাইস চেয়ারম্যান তখনও এসে পৌঁছাননি। ডিনার রুমে ঢুকে হেড টেবিলে বসলেন বেগম খালেদা জিয়া। তার পেছনেই আসলেন আদরের ছোট ছেলে আরাফাত রহমান কোকো। তিনি রুমে ঢুকেই সোজা বসতে গেলেন হেড টেবিলে ঠিক মায়ের সামনে। অমনি মা বলে উঠলেন, দেখ দেখ তোর নাম আছে কিনা, নাম না থাকলে কিন্তু ওখানে বসা যাবে না, বলেই মুচকি হাসলেন। আর অমনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে টেবিলে প্রতিটি চেয়ারের সামনে লেখা নামগুলো পড়তে লাগলেন কোকো, খুঁজতে লাগলেন নিজের নাম। প্রায় ফাঁকা ডিনার রুমে আমি দাঁড়িয়ে পরমানন্দে উপভোগ করছিলাম মা ছেলের রসিকতা। মুগ্ধতা কাটলো ম্যাডাম যখন বললেন, দেখছো আমরা আগে চলে আসছি, এখানে কোনো লোক নেই, বাংলাদেশ হলে এতক্ষণে কত লোক হয়ে যেত। ঢাকায় খবর পাঠানোর তাড়া নিয়ে আমি সেখান থেকে বেরিয়ে এলাম। পথে ভাবছিলাম মা ছেলের নিবিড় ঘনিষ্ঠতা নিয়ে, সেন্স অফ হিউমার নিয়ে। আরাফাত রহমান কোকোর সঙ্গে আমার প্রথম পরিচয় তাদের ঢাকা সেনানিবাসের বাড়িতে। সেদিন দৈনিক ইনকিলাবের রিপোর্টার হিসেবে আমি গিয়েছিলাম তখনকার বিরোধী দলীয় নেত্রীর সাক্ষাৎকার নিতে। ঠিক সাক্ষাৎকার নয়, আসলে একটি ঘটনায় বেগম জিয়ার প্রতিক্রিয়া জানতে। স্মৃতি যদি প্রবঞ্চনা না করে, এটা 1997 সালের কথা। বিরোধী দলের ডাকা টানা হরতাল চলছিল, সম্ভবত পার্বত্য চট্টগ্রাম চুক্তির প্রতিবাদে। ওই হরতালে সন্ধ্যায় বাইরে থেকে বাড়ি ফিরছিলেন বড় ছেলে তারেক রহমান। সেনানিবাসের মূল রাস্তা থেকে শহীদ মঈনুল রোডে ঢুকে সামান্য এগুলোই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত বাড়িটি। মেইন রোড থেকে বাড়িতে ঢুকতে গিয়ে তারেক রহমান দেখলেন শহীদ মঈনুল রোডের প্রবেশমুখে বসানো হচ্ছে বাঁশকল। বলা নেই কওয়া নেই, বাড়ির সামনে বসানো হচ্ছে বাঁশকল। দেখে হতবাক তারেক রহমান। বাঁশকল লাগানোর কাজে নিয়োজিত ব্যক্তিদের কাছে এর কারণ জানতে চান তিনি। সংশ্লিষ্টরা কোনো সদুত্তর না দিয়ে জড়িয়ে পড়েন বিতর্কে। খবর শুনে বাড়ির ভেতর থেকে ছুটে আসেন খালেদা জিয়া। তার বাড়ির প্রবেশ পথে তার অনুমতি বা ইচ্ছা ছাড়া বাঁশকল বসাতে বারণ করেন তিনি। শেষ পর্যন্ত পিছু হাঁটে ক্যান্টনমেন্ট বোর্ডের সংশ্লিষ্টরা। একে তো হরতাল, তার উপরে আবার ক্যান্টনমেন্টের ভেতরের ঘটনা বলে পুরো খবর পাওয়া যাচ্ছিল না। তাই খবরের সন্ধানে সংবাদপত্র লেখা স্কুটারে চড়ে ছুটে গেলাম। বনানী সৈনিক ক্লাবের গেট থেকে একটু দূরে নেমে গেলাম। সৈনিক ক্লাবের গেট পেরিয়ে হেঁটে চললাম ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে। হেঁটেই পৌঁছতে হলো 10 নম্বর শহীদ মঈনুল রোডের বাড়ির গেটে। নিরাপত্তা কর্মীরা আমাকে থামিয়ে দিলেন। বললাম তারেক রহমানের কাছে এসেছি। তারা বললেন তিনি না আসলে তারা আমাকে ভেতরে যেতে দেবেন না। রিসেপশন থেকে ভেতরে ফোন করে খবর দেয়া হলো। একটু পরেই আসলেন তারেক রহমান, তার সঙ্গে ভেতরে গেলাম। জিজ্ঞেস করলাম কি ঘটনা ঘটেছে। বললেন আম্মা কথা বলবেন। এ কথা বলে সামনের ছোট্ট বসার ঘরে নিয়ে আমাকে বসালেন। একটু পর ফিরলেন ছোট ভাই আরাফাত রহমান কোকোকে নিয়ে। আমাকে পরিচয় করিয়ে দিলেন। ছোট ভাইকে বললেন আমাকে একটু সময় দিতে। অল্প স্বল্প 2-4টা কথা হলো কোকোর সঙ্গে। তার সঙ্গে সেদিনই প্রথম পরিচয়। এখনো পরিষ্কার মনে পড়ে ওই রাতে তারেক রহমানের চোখে মুখে আমি উদ্বেগের ছাপ দেখেছি, কিন্তু আরাফাত রহমান কোকোর কথাবার্তায় তার মধ্যে সামান্য উদ্বেগও দেখিনি। মনে হলো রাষ্ট্রচিন্তা, রাজনীতি ভাবনা থেকে তার অবস্থান অনেক দূরে। একেবারে সাদামাটা একজন উচ্ছল তরুণ। বাড়ির গেটে কি ঘটেছে তা নিয়ে এতটুকু চিন্তিত নন তিনি। বছর 3 পরে আরেকবার ক্ষণিকের জন্য দেখা হলো আরাফাত রহমান কোকোর সঙ্গে। সাভারের অদূরে আশুলিয়ায় তার মায়ের নামে প্রতিষ্ঠিত খালেদা জিয়া ওল্ড হোমের উদ্বোধনীতে আবারও কোকোর সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান। সামান্য হেসে কুশলাদি জানতে চাইলেন। তারপর অনেকবার দেখা হয়েছে কোকোর সঙ্গে, তবে কোনো রাষ্ট্রীয় বা রাজনৈতিক কর্মসূচিতে নয়। কখনো দেখেছি তার বন্ধুদের সঙ্গে প্রাণ খুলে আড্ডা দিতে, কখনো সিথিভাবিকে নিয়ে মুভেনপিক বা ক্লাব জিলাটোতে। দেখা হলে সালাম দিলেই আন্তরিকতার সঙ্গে কথা বলতেন, ভালো মন্দ খোঁজ খবর নিতেন। সম্ভবত কোকোর সঙ্গে সবশেষ দেখা হয়েছিল আজাদ মসজিদে ঈদের জামাতে। তারপর নিজ বাড়িতে বন্দিদশা, গ্রেপ্তার, নির্যাতন, কারাবরণে গুরুতর অসুস্থ হয়ে গেলেন ব্যাংককে চিকিৎসা নিতে। রাষ্ট্র ক্ষমতা রাজনীতির সঙ্গে ন্যূনতম সম্পর্ক না থাকলেও রিমান্ডের নামে নির্মম নির্যাতনের শিকার হলেন তিনি। ক্রিকেট পাগল সদা প্রাণোচ্ছল তরুণ কোকোকে ঠেলে দেওয়া হলো গুরুতর অসুস্থতার দিকে। অ্যাম্বুলেন্সে করে অক্সিজেন মাস্ক পরা কোকোকে, ক্রীড়ামোদী সুস্থ সবল কোকোকে গ্রেপ্তার পরবর্তী নির্যাতনে হুইল চেয়ারে বসিয়ে আদালতে হাজির করতেও দেখেছে। আদালতের সিঁড়িতে এক হাত বুকে রেখে আরেক হাতে নিরাপত্তা রক্ষীদের ওপর ভর দিয়ে হেঁটে চলা প্রচন্ড যন্ত্রণায় কোকড়ানো কোকোর মুখ টেলিভিশন, সংবাদপত্রে দেখেছেন এদেশের সাধারণ মানুষ।
দুঃখ পেলেও নির্যাতনকারীদের প্রতি ঘৃণা প্রকাশ করা ছাড়া তীব্র প্রতিবাদের সুযোগটাও ছিল না সেই সময়। বিদেশের চিকিৎসাধীন অবস্থায় তাকে দেয়া হলো সাজা, বাতিল করা হলো প্যারোল। ততদিনে ফুরিয়ে যায় কোকোর পাসপোর্টের মেয়াদ। ৮০ দশকের শেষভাগে মেলবোর্নের মোনাস ইউনিভার্সিটিতে অ্যাকাউন্টিংয়ে গ্র্যাজুয়েশনের সুবাদে অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে থাকার নাগরিকত্ব নেওয়ার সুযোগ ছিল কোকোর সামনে। কিন্তু দেশের টানে মায়ের কাছে বাংলাদেশে ফিরে আসা আরাফাত রহমান কোকো গুরুতর অসুস্থতার সময় ব্যাংককের হাসপাতালে চিকিৎসা নেওয়ার সুযোগ থেকেও বঞ্চিত হলেন। মেয়াদ ফুরিয়ে যাওয়ায় তার পাসপোর্ট নবায়ন বা নতুন পাসপোর্ট ইস্যু করতে রাজি হয়নি থাইল্যান্ডের বাংলাদেশ দূতাবাস। উল্টো বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হয়। বাধ্য হয়ে গুরুতর অসুস্থতা নিয়ে ব্যাংকক ছেড়ে চলে যান তিনি। এরপর একেবারে নীরবে নিভৃতে নির্বাসিত জীবন কাটান কুয়ালালামপুরে। স্ত্রী আর 2 কন্যাকে নিয়ে কুয়ালালামপুরের জীবনে খুব বেশি স্বাচ্ছন্দ্য ছিল না বলে শুনেছি। চিকিৎসা বিজ্ঞানে অপেক্ষাকৃত পিছিয়ে থাকা মালয়েশিয়ায় যথাযথ চিকিৎসা তিনি পেয়েছিলেন কিনা তা নিয়েও কারো কারো মনে সংশয় রয়েছে। এসবের মাঝেই 24 জানুয়ারি 2015-তে তার এই মৃত্যু স্বাভাবিক ছিল না। আমি মনে করি শেখ হাসিনার জিঘাংসার বলি হয়েছিলেন আরাফাত রহমান কোকো। বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ পরিবারের আদরের কনিষ্ঠ পুত্র হয়েও কোকোর জীবন ছিল আটপৌরে। ক্রিকেট অন্তপ্রাণ রাজনীতিমুক্ত নিভৃতচারী একজন অমায়িক মানুষ ছিলেন। এরকম নিপাট ভালো একজন মানুষকেও রেহাই দেয়নি অন্ধ প্রতিহিংসুক হাসিনা। পরিবারের ইচ্ছা অনুযায়ী বনানীর সেনা কবরস্থানে দাফনেরও সুযোগ দেওয়া হয়নি কোকোকে। এত জুলুম, নির্যাতন, অন্যায়, অবিচারের কারণে কিনা জানি না, তবে কোকোর জানা যায় সর্বস্তরের শোক কাতর লক্ষ লক্ষ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিঃসন্দেহে তার প্রতি ভালোবাসার চূড়ান্ত প্রকাশ। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।